বাংলাদেশের বুক জুড়ে ছড়িয়ে থাকা হাওরের এক অপার সৌন্দর্যের নাম কিশোরগঞ্জ। নৈসর্গিক সৌন্দর্যের এই জেলার প্রকৃতির বিশালতা, হাওর আর সবুজে ঘেরা চারপাশ, ইতিহাসের স্পর্শ আর মানুষের সরলতা সব মিলিয়ে কিশোরগঞ্জ ভ্রমণ আমাকে দিয়েছে এক অনন্য অভিজ্ঞতা। একদিনের ভ্রমণের উদ্দেশ্যে আমি গিয়েছিলাম কিশোরগঞ্জ ঘুরতে। আমার ঘোরার অভিজ্ঞতায় আপনাদের সঙ্গে শেয়ার করব কিশোরগঞ্জের সব জনপ্রিয় স্থান, মিঠামইন থেকে অষ্টগ্রামে আলপনায় সাজানো চমৎকার সেই রাস্তা, বাজিতপুর হাওর, গ্রামের মানুষের সহজ সরল জীবনযাত্রা, দেশের অন্যতম প্রাচীন পাগলা মসজিদ আর উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ শোলাকিয়া। এই ভিডিওতে কিশোরগঞ্জকে তুলে ধরেছি নিবিড়ভাবে, সেই সাথে ঢাকা থেকে কিভাবে একদিনে কিশোরগঞ্জের এসব স্পট ঘুরে দেখা যায় তার ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমার আজকের যাত্রা শুরু হয় ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। ঢাকা থেকে 11 সিন্ধু প্রভাতী ট্রেন কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। কমলাপুর থেকে সকাল 7:15 এই ট্রেনটি যাত্রা শুরু করে। তবে আপনি চাইলে বিমানবন্দর স্টেশন থেকেও উঠতে পারেন। যেহেতু আমি একদিনের ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছে, সো একদিনে কিশোরগঞ্জের সব জনপ্রিয় স্থান ঘুরতে হবে, সুতরাং খুব পরিকল্পনা করে স্পটগুলো কভার করতে হবে। তাই আমি কিশোরগঞ্জ না গিয়ে নেমে পড়ি ভৈরব বাজার রেল স্টেশনে। এমন করে হয়তো আপনাকে কেউ বলবে না, তবে এটাই সময় সেভ করার জন্য উত্তম পথ বলে মনে হয়েছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল কিশোরগঞ্জ, কেমন আছেন সবাই? তো আমার যাত্রা শুরু হয়েছিল ঢাকার কমলাপুর থেকে। প্রায় 3 ঘন্টার জার্নি শেষে আমি এই ভৈরব বাজার এসে পৌঁছাইছি। তো আমার টার্গেটে যেহেতু আমি সারাদিনে কিশোরগঞ্জের যে মেন দুটো স্পট আছে, নিকলি হাওর এবং অষ্টগ্রাম, সেটা এক্সপ্লোর করব। তো প্রচুর ক্ষুধা লেগেছে, আগে খাওয়া দাওয়া করবো, দেন আমরা অষ্টগ্রামের উদ্দেশ্যে বেরোবো। সকালের নাস্তা সেরে ভৈরব বাজার স্টেশন থেকে 10 টাকায় ইজি বাইকে করে চলে গেলাম বাস স্টেশনে। আমার প্রথম স্পট অষ্টগ্রাম মিঠামইন। মিঠামইন যাওয়ার কারণ, সর্বপ্রথম আমি কিশোরগঞ্জের জনপ্রিয় যে স্পটগুলো আছে সেগুলো ঘুরব, দেন কিশোরগঞ্জের আশেপাশে থাকা যে স্পটগুলো আছে সেগুলো ঘুরব। সো অষ্টগ্রাম মিঠামইন যাওয়ার জন্য প্রথমে যেতে হবে বাজিতপুরে। বাস স্টেশন থেকে সিএনজিতে করে রওনা দিলাম বাজিতপুরের উদ্দেশ্যে। যাওয়ার পথে স্থানীয় লোকদের কাছে জানতে পারলাম নিকলি হাওরে এখন তেমন একটা পানি নেই, যার কারণে নৌকা ভ্রমণ করা একেবারেই অসম্ভব। আমিও নাসর বান্দা, যেহেতু হাওরের জেলায় এসেছি, সো হাওরে নৌকা ভ্রমণ না করে তো আর বাড়ি ফিরছি না। তাই বাজিতপুর থেকে অষ্টগ্রাম পর্যন্ত যে হাওরটি আছে সেটাতে হাওরের নৌকা ভ্রমণের স্বাদ নেব। সিএনজি করেই সরাসরি চলে গেলাম বাজিতপুর ফেরিঘাটে। আপনিও চাইলে সরাসরি বাজিতপুর ফেরিঘাটে যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 100 টাকা, আর বাজিতপুর নামলে ভাড়া পড়বে 80 টাকা। সময় লাগবে 30 মিনিট থেকে 45 মিনিট। সো আমি কিন্তু বাজিতপুর ফেরিঘাটে চলে এসেছি। এখন যাব অষ্টগ্রামের ফেরিঘাটে। এতে করে হাওরটাও ঘুরে দেখা হবে, সেই সাথে আমার নেক্সট গন্তব্য অষ্টগ্রাম মিঠামইন যেতে পারবো। এই হচ্ছে বাজিতপুরের হাওর। তো এই হাওর পার হতে নৌকা ভাড়া দিতে হবে মাত্র 20 টাকা। আর এটি আমার জীবনে প্রথম হাওরের বুকে নৌকা ভ্রমণ। এই হাওরটি একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, অন্যদিকে তেমনই মানুষের জীবনযাত্রার সঙ্গে কঠিন এক সংগ্রাম। হাওরের মানুষের একমাত্র যানবাহন নৌকা আর ট্রলার। হাওরের বিস্তৃত জলরাশি বর্ষা ঋতুতে যেমন বিশাল সমুদ্র রূপ ধারণ করে, তেমনি শীতকালে পানি নেমে গেলে সেই একই হাওরে দেখা মিলে বিস্তৃত সবুজ ধান ক্ষেতের। ধানের শীষে বাতাসের দোল খাওয়া এক প্রশান্তির দৃশ্য। তখন হাওর যেন রূপ নেয় সোনালী প্রান্তরে। দিগন্ত জোড়া পানির মধ্যে নৌকায় ভেসে বেড়ানোর অভিজ্ঞতা অপরূপ। চারিদিকে পানি, দূরে সবুজে গ্রাম, মাঝে মাঝে ছোট ছোট টিলা আর পাখির কলকাতন, সত্যি সব মিলে এক স্বর্গীয় অনুভূতি।
হাওরের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম কান্দার ফেরিঘাটে। এই ঘাটে পা রেখেই বুঝতে পারলাম এখন ধান কাটার মৌসুম চলছে। কৃষকরা ধান কাটায় ব্যস্ত। এপার থেকে ওপারে ধান পারাপারের কাজ চলছে। যাই হোক, এখন আমার যেতে হবে অষ্টগ্রাম 0 পয়েন্টে। এর জন্য ইজি বাইক অথবা মোটরসাইকেলে যেতে হবে। ইজি বাইকে গেলে ভাড়া পড়বে 70 টাকা, সময় লাগবে 1 ঘন্টার মতো। তাই আমি সময় বাঁচাতে মোটরসাইকেল বেছে নিলাম, যাতে করে খুব দ্রুত অষ্টগ্রাম পৌঁছাতে পারি। আমার সময় লেগেছে মাত্র 20 মিনিট। আপনারা যদি একটা মোটরসাইকেল ভাড়া নিতে চান সেক্ষেত্রে 2 জন যেতে পারবেন, ভাড়া লাগবে 250 টাকা। আর যদি আমার মতো একা হন সেক্ষেত্রে অন্যজনের সাথে শেয়ার করে যেতে পারেন। সো আমার লেগেছে মাত্র 130 টাকা। যেতে যেতে হাওরের মানুষের জীবনযাত্রা কেমন হয় সেটা খুব কাছ থেকে দেখতে পারলাম। বছরের 6 মাস মাছ শিকার করলেও এখন তারা ধান ওঠানোর জন্য ব্যস্ত। কারণ হাওরের কৃষকরা শুধু ফসল ফলায় না, এক প্রকার সময়ের সাথে যুদ্ধ করে। এখানে চলে ধান কাটা মানেই দৌড় প্রতিযোগিতা, প্রকৃতির সঙ্গে প্রতিযোগিতা। সময়ের আগেই কেটে ফেলতে হবে সব, কারণ হঠাৎ বৃষ্টি এলেই সব শেষ। আবার বজ্রপাতে প্রতি বছর মারা যায় অনেক শ্রমিক। কখনো আগাম বন্যা, কখনো রোগ, কিন্তু জীবন থেমে থাকে না। হাওরের মানুষ লড়ে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত। সো আমার প্রথম যে স্পট অষ্টগ্রামে কিন্তু চলে এসেছি। সো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা অষ্টগ্রাম সেখানে চলে আসছি। তো এটা হচ্ছে অষ্টগ্রামের 0 পয়েন্ট। এই অষ্টগ্রাম 0 পয়েন্ট থেকে এখন আমরা মিঠামইন যে রাস্তা আছে, যেটা আলপনা করা যে রাস্তা, যেটার জন্য আমরা ঢাকা থেকে এত দূর পর্যন্ত আসছি, সেটা এখন এক্সপ্লোর করব। তো চলুন এক্সপ্লোর করা যাক। অষ্টগ্রামে যে 0 পয়েন্ট আছে এখানে আসলে দেখতে পারবেন বড় করে লাল অক্ষরে লেখা আছে উই লাভ অষ্টগ্রাম। এর সাথে ছবি তুলে নিজেকে ফ্রেমবন্দি করতে পারেন। তো অনেকটা পথ পাড়ি দিয়ে আমি কিন্তু দুপুরের মধ্যেই এই অষ্টগ্রামে পৌঁছে গেছি। এখান থেকে যাব অষ্টগ্রাম টু মিঠামইনের যে জনপ্রিয় রাস্তা আছে সেই পথে। তো যাওয়ার আগে আমি দুপুরের লাঞ্চটা সেরে নেব। অষ্টগ্রামের এই 0 পয়েন্টে একটি খাবারের রেস্টুরেন্ট পেয়ে যাবেন। এই রেস্টুরেন্টের নাম 0 পয়েন্ট রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের পরিবেশটা যেমন সুন্দর, সেই সাথে খাবারের মানও অসাধারণ। এখানে সাদা ভাত, সবজি থেকে শুরু করে মোরগ পোলাও, চিকেন বিরিয়ানি, এমনকি কাচ্চিও পেয়ে যাবেন। সেই সাথে নাস্তা হিসেবে বার্গার, নুডলস, পাস্তা, চাপ আর কোল্ড ড্রিঙ্কস তো থাকছেই। তো দুপুরের লাঞ্চ শেষে রওনা দিলাম অষ্টগ্রাম টু মিঠামইনের উদ্দেশ্যে। আমি একটি ইজি বাইক ভাড়া নিয়েছিলাম, যার ভাড়া লেগেছিল মাত্র 60 টাকা। আপনারা চাইলে মোটরসাইকেলও ভাড়া নিতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে 100 টাকা থেকে 150 টাকা পর্যন্ত। আমি যেহেতু এই রাস্তাটি এক্সপ্লোর করব, তাই ইজি বাইকই আমার সুবিধার্থে বেছে নিয়েছিলাম। অষ্টগ্রাম থেকে মিঠামইন পর্যন্ত প্রায় 14 কিলোমিটার রাস্তা আলপনায় সাজানো হয়েছিল, যা দেখতে খুবই সুন্দর লাগছিল। বর্ষাকালে রাস্তার 2 ধারে হাওরের পানিতে রাস্তার বুক পর্যন্ত ভরে থাকে। সেই সময় দেখতে আরও বেশি সুন্দর লাগে। আমি যেহেতু অফ সিজন এসেছি, সো রাস্তার 2 ধারের পানিকে খুব মিস করছি। এখনও কিন্তু খারাপ লাগছে না। যারা প্রকৃতিপ্রেমী, যারা আমার মতো সবুজ প্রকৃতিকে ভালোবাসেন, তারা এই সময়টিকে বেছে নিতে পারেন। এই সময়টায় পর্যটক খুব কম পরিমাণে আসে, তাই রাস্তাতে মানুষ চলাচল খুবই কম।
আচ্ছা, এই রাস্তাটির নাম জানেন? এই রাস্তাটির নাম দেওয়া হয়েছে অল ওয়েদার, মানে সব সময় সব আবহাওয়াতে এই রাস্তা দিয়ে চলাচল করা যাবে। 2024 সালে এই রাস্তার ওপর 14 কিলোমিটার দীর্ঘ আলপনা আঁকা হয়, যা এখন পর্যন্ত দেশের সবচেয়ে বড় আলপনার রাস্তা। আলপনায় ফুটে উঠেছে বাংলার লোক সংস্কৃতি, পাখি, ফুল, গ্রামীণ জীবনচিত্র। হাওড়ের বাতাস আর আলপনার রং এ যেন শিল্প আর প্রকৃতির মিলন মেলা। শহরের কোলাহল থেকে দূরে এই রাস্তা ভ্রমণ একেবারেই আপনাকে মানসিক প্রশান্তি দেবে। আমার প্রথম স্পট মিঠামইন শেষ করলাম। এরপর যাওয়ার কথা ছিল নিকলি হাওরে, যেহেতু সেখানে যাওয়া হচ্ছে না, সো আমি এখন সরাসরি কিশোরগঞ্জ শহরে চলে যাব। শোলাকিয়া ঈদগাহ মাঠ, কিশোরগঞ্জকে পাখির চোখে দেখার ওয়াচ টাওয়ার এবং পাগলা মসজিদ দেখতে। এখন বাজে 2টা, সো আশা করছি 3টা থেকে 3:30টার ভিতর কিশোরগঞ্জ শহরে পৌঁছে যাব। মিঠামইন থেকে কিশোরগঞ্জ যেতে হলে প্রথমে শান্তিপুরে, শান্তিপুর থেকে যেতে হবে বালিখোলাতে, বালিখোলা থেকে সিএনজি করে ঘাটিয়া, করিমপুর, জাফরাবাদ হয়ে পৌঁছে গেলাম কিশোরগঞ্জে। কিশোরগঞ্জে সিএনজি পুরান থানায় নামিয়ে দিয়েছে। এখান থেকে আমি যাব শোলাকিয়া ঈদগাহ মাঠে। একটা রিক্সা নিয়ে মাত্র 20 টাকায় চলে আসলাম শোলাকিয়া ঈদগাহ মাঠে। বিকাল 4টায় শোলাকিয়ায় পৌঁছে গেলাম। বিকেল হওয়ার কারণে বিশাল এই মাঠটিতে শত শত ছেলে পেলে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন খেলছিল। শোলাকিয়া ঈদগাহ মাঠে শুধু বাংলাদেশের নয়, উপমহাদেশের বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নরসুন্দা নদীর তীরে প্রায় 7 একর এলাকা জুড়ে এই মাঠটি অবস্থিত। এখানে প্রায় 1,50,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করে থাকেন। তবে শোলাকিয়া নামের পিছনে কিছু ভিন্ন মতামত রয়েছে। সুফি সৈয়দ আহমদ ঈদের নামাজের মোনাজাতে ভবিষ্যতে মাঠে মুসল্লিদের প্রাচুর্যতা প্রকাশে সোয়া লাখ কথাটি ব্যবহার করেন। অন্য একটি মতে সেই দিনের সেই জামাতে 1,25,000 লোক জমায়েত হয় এবং এর ফলে অনেকে মনে করে এর জন্য শোলাকিয়া নাম রাখা হয়েছে। শোলাকিয়া থেকে 20 টাকা ভাড়া দিয়ে রিকশায় করে চলে এলাম ওয়াচ টাওয়ার দেখতে। ওয়াচ টাওয়ারটি কিশোরগঞ্জ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, যা শহরের মনোরম দৃশ্য পাখির চোখে দেখতে পারবেন, যা দেখতে অসাধারণ লাগছিল। কিশোরগঞ্জ ঘুরতে আসলে অবশ্যই এই টাওয়ারে উঠবেন। এবার চলে গেলাম পাগলা মসজিদে। দূর থেকে এই মসজিদের মিনার চোখে পড়ছিল। নরসুন্দা নদীর তীরে প্রায় 250 বছরের পুরানো এই মসজিদটি কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় অবস্থিত। মানুষের মুখে প্রচলিত আছে এক আধ্যাত্মিক সাধক এখানে নামাজ পড়তেন, যার নাম অনুসারে মসজিদটির নাম দেওয়া হয় পাগলা মসজিদ। আবার অনেকের মতে পাগলা বিবি নামক এক বেগম স্বপ্নাদৃষ্ট হয়ে মসজিদটি নির্মাণ করেন, যা পরবর্তীতে পাগলা মসজিদ নামে পরিচিত পায়। প্রতি 3 মাস থেকে 4 মাস পর পর মসজিদের দান বক্স খোলা হয়, যা দানের পরিমাণ কোটি টাকাও ছাড়িয়ে যায়। অনেকে বিশ্বাস করেন পাগলা মসজিদে দান করলে মনের ইচ্ছা পূর্ণ হয়। এই বিশ্বাস থেকেই মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই
এখানে দান করে। আপনি জানলে অবাক হবেন, 2025 সালের এপ্রিল মাসে 11টি দান বক্স ও একটি ট্রাঙ্ক থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ ছিল 9,17,80,000 টাকা, বৈদেশিক মুদ্রা ও সোনা গহনা। ভাবা যায় মানুষ কি পরিমাণ অর্থ এখানে দান করেন। তবে দানকৃত অর্থ মসজিদের উন্নয়ন, এতিমখানা, মাদ্রাসা ও গরিব দুস্থদের সহায়তায় ব্যয় করা হয়। এই শহরটা ছোট, তেমনি তার গল্পগুলো বিশাল। কিশোরগঞ্জ ঘুরতে এসেছিলাম, কিন্তু মনে হচ্ছে আমি শহরের পুরোটা ঘুরে দেখতে পারিনি। বাজিতপুরের হাওর দেখেছি, অষ্টগ্রাম ও মিঠামইনের আলপনায় সাজানো রাস্তা দেখেছি, শোলাকিয়া ঈদগাহ মাঠ দেখেছি, পাগলা মসজিদ দেখেছি। দেখেছি বিশ্বাসের এক বিস্ময়। দান বাক্সের কাছে দাঁড়িয়ে অনুভব করেছি মানুষের নির্ভেজাল শ্রদ্ধা। কিন্তু এরপর আর এগোতে পারিনি। আমি দেখতে পারিনি গুরুদয়াল কলেজের রাজকীয় সৌন্দর্য, যেখান থেকে শহরের জ্ঞানের আলো ছড়ায়। যেতে পারিনি ইসাখার জমিদার বাড়িতে। রাস্তায় হাঁটতে হাঁটতে দেখেছি মানুষের মুখে এক ধরনের অচেনা আপনতা। এক কাপ লাল চায়ে লুকিয়েছিল শহরের আসল গল্প, যা দেখিনি তাই বেশি টানছে। কিশোরগঞ্জ, তোমাকে যতটা দেখেছি তার চেয়েও বেশি তোমাকে মিস করছি। আমি জানি আবার ফিরব, হাওরের মাঝে শহরের আলো ছড়ায় অপূর্ণতাকে পূর্ণ করতে। সো এই ছিল আমার কিশোরগঞ্জ এক্সপ্লোর করা। তো কিশোরগঞ্জ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি কোন জেলাতে দেখছেন আর নেক্সট কোন জেলার ভিডিও চান সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকুন ও নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।